শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশেই উৎপাদন হওয়ায় পেট্রোল অকটেন নিয়ে শঙ্কা নেই, আসছে বিপুল পরিমাণ ডিজেল, মার্চ মাসের জ্বালানি চাহিদা নিশ্চিত। জট খুলতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের, জাপানের হাতে টার্মিনাল তুলে দেওয়ার সিদ্ধান্ত, ফি থেকে পরিশোধ হবে ঋণের টাকা। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 7ই মার্চ 1971, রোববার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার অভূতপূর্ব সমাবেশে ভাষণ দেন। 26 মিনিটের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বেলা 3:15 শেখ মুজিবুর রহমান সভাস্থলে এসে উপস্থিত হন। সফেদ পাজামা পাঞ্জাবি ও কালো কোট পরিহিত শেখ মুজিব মঞ্চে এসে দাঁড়ালে বীর জনতা জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ঘোষণা দিয়ে শেখ মুজিব বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বক্তৃতাকালে জনতার কণ্ঠে মুহুর্মুহু উচ্চারিত হয় স্লোগান, জাগো জাগো বাঙালি জাগো, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ রিলে করা হবে। এই ঘোষণার পর সারা বাংলায় শ্রোতারা অধীর আগ্রহে রেডিও স্ট্রেট নিয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে সামরিক কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ঢাকা বেতারে কর্মরত বাঙালি কর্মচারীরা কাজ বর্জন করেন এবং বিকেল থেকে ঢাকা বেতার কেন্দ্রের সকল অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যায়। বেতার কেন্দ্রটি অচল হয়ে পড়ে। সামরিক শাসক গভীর রাতে ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চলতি মার্চ মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেলের আমদানি নিশ্চিত করেছে সরকার। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে 2,80,000 টন ডিজেল আমদানি প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কিছু অংশ ইতিমধ্যে দেশে আসতে শুরু করেছে। এর বাইরে আরও 1 লাখ টন ডিজেল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পেট্রোল ও অকটেন আমদানি করার প্রয়োজন হয় না। নিজস্ব উৎস থেকে উৎপাদিত পেট্রোল ও অকটেন দিয়েই অভ্যন্তরীণ চাহিদা মেটে। তাই এই দুটি জ্বালানির ক্ষেত্রেও সংকটের কোনো আশঙ্কা নেই। বাংলাদেশে মাসে 3.80 হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। বর্তমানে বিপিসির কাছে 1 লাখ টনের বেশি ডিজেল মজুদ আছে। এর বাইরে 2.80 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানি চূড়ান্ত হয়েছে। তবে কৌশলগত কারণে কোনো দেশ থেকে কী দরে এসব তেল কেনা হচ্ছে তা জানায়নি সরকার। তবে বাজারে বর্তমান পরিস্থিতির বিষয়ে জ্বালানি বিভাগ মনে করছে, বাইকাররা অযথা পেট্রোল পাম্পে ভিড় করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তাদের প্যানিক বাইং বন্ধ হলে সরবরাহ ও চাহিদার মধ্যে সামঞ্জস্যতা ফিরবে।
সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করায় আপাতত গ্যাস সংকট হওয়ার কোনো কারণ নেই বলে জানান কর্মকর্তারা। এছাড়া নভেম্বর পর্যন্ত সারের মজুদ থাকায় সরকার সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। ফলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছে জ্বালানি বিভাগ। এদিকে বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে জানা গেছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর 50 দিনের চাহিদা মেটানোর মতো ফার্নেস অয়েলের মজুদ রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল বিপুল ব্যয়ে নির্মাণ করা হলেও পরিচালনা নিয়ে জটিলতার কারণে 3 বছর ধরে অব্যবহৃত রয়েছে। অবশেষে পরিচালনা সংক্রান্ত জট খুলতে শুরু করেছে। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছে জাপানের একটি কারিগরি দল। আগামী 11ই মার্চ তাদের সঙ্গে 3য় টার্মিনাল নিয়ে বৈঠক হবে। জাপানের প্রতিনিধি দলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের সদস্য ইয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান। জাপানের প্রতিনিধি দলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের সদস্য ইয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান। তিনি জানান, সফরকালে বৈঠকে 3য় টার্মিনাল দ্রুত চালুর বিষয়টি অগ্রাধিকার পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাপানকে 3য় টার্মিনাল পরিচালনার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বৈঠক করতে তাদের কারিগরি দল ঢাকা আসছে। তবে তারা বিভিন্ন সেবায় ফি আদায়ের বিষয়ে আগে যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে নতুন করে দর কষাকষি করা হবে। তাদের দেওয়া আগের প্রস্তাবে যাত্রীদের খরচ বাড়বে এবং সরকারেরও বাড়তি খরচ হবে। এই কর্মকর্তা জানান, বর্তমান সরকার শ্রীলঙ্কার হাম্বানটোটা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের মডেল অনুসরণ করতে চাচ্ছে। অর্থাৎ জাপান সুনির্দিষ্ট সময় পর্যন্ত এই টার্মিনাল পরিচালনা করে ঋণের অর্থ তুলে নেবে। এতে সরকারকে এর পেছনে আলাদা করে ব্যয় করতে হবে না। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্সের প্রধান উৎস সৌদি আরব কর্মী নিয়োগের ভিসা ইস্যু কমিয়ে দিয়েছে। দেশটিতে যাওয়ার পর কর্মীরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা কাজের অনুমতিপত্র ইকামা পাচ্ছেন না, এমন অভিযোগের প্রেক্ষাপটে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে জমা পড়া কয়েক হাজার আবেদন বাতিল করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। অনেক নিয়োগকর্তা শ্রমিকের প্রকৃত চাহিদা না থাকা সত্ত্বেও জালিয়াতি করে ভুয়া চাহিদাপত্র জমা দেওয়ার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান, বিশেষত সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে জনশক্তি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সৌদি আরবগামী কর্মীর সংখ্যা 33% কমেছে, যার প্রভাবে সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান কমেছে 32%। খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এতে নতুন কর্মীর চাহিদা কমে যাবে। ফেব্রুয়ারির প্রথম 5 দিনে বাংলাদেশ থেকে 13,661 জন কর্মী সৌদি আরব গিয়েছিলেন, অথচ চলতি মাসের একই সময়ে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 5,474 জন। আজ থেকে 55 বছর আগে ঢাকার এক ঘোর দৌড়ের মাঠে উচ্চারিত হয়েছিল বাঙালির মুক্তির বারতা। এক মহিরুহসম ব্যক্তি এক আঙ্গুলি হেলনে পুরো জাতিকে দিয়েছিলেন মুক্তির আশ্বাস। কিন্তু 55 বছর পর কাঙ্ক্ষিত মুক্তির ঠিক কতটা অর্জন হলো, এই নিয়ে থাকছে বাঙালিয়ানার এক বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। 7 মার্চ উদযাপনে ধানমন্ডির 32 নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা 4 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ। 7 মার্চ শনিবার সকাল 6:30টার দিকে 30 থেকে 40 জনের একটি মিছিল ধানমন্ডি 27 নম্বর সড়কের দিক থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি 32 নম্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর মধ্য থেকে 4 জনকে ধরে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। তাদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। 71-এ যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ঘোষণায় স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে, ইতিহাসের বাঁক বদলে দেওয়া সেই 7 মার্চ এবার এসেছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণ পরিবেশে 7 মার্চ উদযাপনের পর অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে যে ছেদ পড়ছিল, বিএনপির নতুন সরকারেও তা কাটেনি।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সর্বশেষ 31 ডিসেম্বর সমাপ্ত 2025 হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে 19%। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 420% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে সমাপ্ত 2025 হিসাব বছরে ইউনিলিভারের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 79,42,00,000 টাকা। আগের হিসাব বছরে যা ছিল 66,72,00,000 টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 41 টাকা 21 পয়সা। আগের হিসাব বছরে যা ছিল 34 টাকা 62 পয়সা। 31 ডিসেম্বর 2025 শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যে NAVPS দাঁড়িয়েছে 116 টাকা 30 পয়সা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে হোয়াইট হাউসের রাজকীয় সংবর্ধনা পেল ইন্টার মায়ামি, কিন্তু সব আলো কেড়ে নিলেন একজনই, লিওনেল মেসি। ট্রফি জয়ের উৎসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হলেন আর্জেন্টাইন ফুটবল। পেলে নাকি মেসি সেরা, এই প্রশ্নটি সরাসরি মেসির দিকে ছুড়ে দিলেন ট্রাম্প। কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প হঠাৎ পেলের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আমার হয়তো এটা বলা উচিত নয়, কারণ মানুষ বলবে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। এরপর সরাসরি মেসির দিকে তাকিয়ে তিনি যোগ করেন, পেলে দারুণ ছিলেন, কিন্তু তোমাদের মধ্যে সেরা কে? তুমি? আমার তো মনে হয় তুমিই সেরা। তবে তিনিও খুব ভালো ছিলেন, তাই না? বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।